নমস্কার, সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আজকে আমার আলোচনার বিষয় অলংকার। এর আগে আমি অনেকগুলি ভিডিও করেছি অলংকারের, তবে আমার মনে হয়েছে যে এমন যদি কোনো ভিডিও করা যায় যেখানে মানে যেটা দেখে সহজেই সবাই অলংকারটাকে মনে রাখতে পারবে, অলংকারগুলিকে। তো এমনই কিছু সূত্র আমি তৈরি করেছি, আর সেগুলিকে নিয়েই আমি এই ভিডিওটা করছি। তো এই সূত্রগুলো আমি পিডিএফ আকারে আমি লিঙ্কে দিয়ে দেবো। আর যদি কেউ চান তো স্ক্রিনশটও মেরে নিতে পারেন ভিডিও থেকে। তো আসুন আমাদের আজকের আলোচনা শুরু করা যাক। তো অলংকার দুই প্রকারের আমরা জানি সবাই, শব্দালংকার, অর্থালংকার। শব্দালংকার 4 প্রকারের: অনুপ্রাস, চমক, শ্লেষ, বক্রোক্তি। আর অর্থালংকার হচ্ছে 5 প্রকারের: সাদৃশ্যমূলক অলংকার, বিরোধমূলক অলংকার, ন্যায়মূলক অলংকার, গূঢ়ার্থ প্রতীতিমূলক অলংকার আর শৃঙ্খলামূলক অলংকার। তো শব্দালংকারে প্রথমেই আছে অনুপ্রাস অলংকার। অনুপ্রাস অলংকার মনে রাখার সহজ উপায় কি না, একই বর্ণ বা বর্ণগুচ্ছ এই অলংকারে একাধিকবার ফিরে ফিরে আসবে, একাধিকবার ব্যবহৃত হবে। তো অনুপ্রাস অলংকার 5 প্রকারের: অন্তানুপ্রাস, লাটানুপ্রাস, বৃত্তানুপ্রাস, ছেকানুপ্রাস আর শ্রুত্যানুপ্রাস। অন্তানুপ্রাসটা কি না, দুটি লাইনের শেষে একই বর্ণ বা ধ্বনি ফিরে আসবে। যেমন বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান, শিব ঠাকুরের বিয়ে হবে 3 কন্যা দান। এখানে যদি আমরা খেয়াল করি তা প্রথম লাইনে বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান, এই বান, আর পরের লাইনে শিব ঠাকুরের বিয়ে হবে 3 কন্যা দান, এই দান, এই দুটি বান এবং দান, এই দুটি লাইনের শেষে কিন্তু আন ধ্বনিটি আছে। সুতরাং এটি অন্তানুপ্রাস অলংকার হয়েছে। নেক্সট হচ্ছে লাটানুপ্রাস অলংকার। লাটানুপ্রাসটা কি না, একই শব্দ ফিরে ফিরে আসবে। যেমন দলে দলে শুধু মৌমাছিগুলি করে যারে উল্লাস। এখানে এই যে লাইনটা বললাম তার মধ্যে দলে দলে একই শব্দ দুইবার ব্যবহৃত হয়েছে, এটা হচ্ছে লাটানুপ্রাস অলংকার। তারপরে হচ্ছে বৃত্তানুপ্রাস, একই ব্যঞ্জন বর্ণ ফিরে ফিরে আসবে। যেরকম কেতকী কেশরে কেশপাশ কর সুরভি, এই যে লাইনটা বললাম এখানে ক ব্যঞ্জন বর্ণটা একাধিকবার ব্যবহৃত হয়েছে এবং একটা শ্রুতিমধুর ঝঙ্কার সৃষ্টি করেছে। এটাই হচ্ছে বৃত্তানুপ্রাস অলংকার। নেক্সট হচ্ছে ছেকানুপ্রাস অলংকার। এবার ছেকা শব্দের অর্থ হচ্ছে 2। ছেকানুপ্রাস অলংকারে একই যুক্ত ব্যঞ্জন বা যুক্ত বর্ণ দুইবার ব্যবহৃত হবে। যেমন চলইতে শঙ্কিল পঙ্কিল বাট, এখানে এই যে শঙ্কিল ও পঙ্কিল এর মধ্যে উময় ক, এই যে ব্যঞ্জন বর্ণ, এটা কিন্তু পাশাপাশি বা এটা দুইবার ব্যবহৃত হয়েছে লাইনে, তাই এটা ছেকানুপ্রাস অলংকার। আচ্ছা, শ্রুত্যানুপ্রাস অলংকার কি? শ্রুত্যানুপ্রাস অলংকারে একই বর্গীয় বর্ণ ফিরে ফিরে আসে। যেরকম বলে দাও মোর সারথিরে ডেকে, ঘোড়া বেছে নেয় ভালোভাবে দেখে। এই যে দুটো লাইন, প্রথম লাইনের শেষে আছে ডেকে আর পরের লাইনের শেষে আছে দেখে। এই ডেকে শেষে আছে ক আর দেখে শেষে আছে খ, তো ক আর খ হচ্ছে একই বর্গীয় বর্ণ, তাই এটা হচ্ছে শ্রুত্যানুপ্রাস অলংকার। আচ্ছা, নেক্সট হচ্ছে যমক অলংকার। আচ্ছা, যমক বলতে আমরা সাধারণত বলতে পারি যমজ, মানে একই শব্দ দুইবার ব্যবহৃত হবে, কিন্তু এখানে আবার ভিন্ন ভিন্ন অর্থে তা প্রকাশ পাবে। যমক অলংকার হচ্ছে 4 প্রকারের: আদ্যযমক, মধ্যযমক, অন্তযমক, সর্বযমক। তো আদ্যযমক হচ্ছে বাক্যের আদিতে, শুরুতেই একটি শব্দ যদি দুইবার ব্যবহৃত হয় এবং যদি ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে তাহলে সেটা আদ্যযমক অলংকার হয়। যেমন কমলাসনে কমলাসনে কমলাপতি বিহার, এই যে লাইনটা বললাম এখানে প্রথমে যে কমলাসন এই শব্দটা দুইবার ব্যবহৃত আছে এবং এর কিন্তু অর্থ যেটা সেটা আলাদা আলাদাভাবে প্রকাশিত হচ্ছে। প্রথম কমলাসনে মানে হচ্ছে পদ্মাসনে, আর দ্বিতীয় কমলাসনে হচ্ছে লক্ষ্মীর সঙ্গে। কমলাপতি মানে বিষ্ণুদেব, তো এটা বোঝা যাচ্ছে যে কমলাসনে মানে পদ্মাসনে লক্ষ্মীর সঙ্গে বিষ্ণুদেব বিহার করছেন, তাহলে কমলাসনে কমলাপতি বিহার।
তাহলে এখানে কমলাসনের শব্দটার দুটো অর্থ আমরা পাচ্ছি, আর এটা বাক্যের প্রথমে আছে, তাই এটা হচ্ছে আদ্যযমক। আচ্ছা, নেক্সট হচ্ছে মধ্যযমক। মধ্যযমকে বাক্যের মধ্যে একটি শব্দ দুইবার ব্যবহৃত হবে এবং ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করবে। যেমন পাইয়া চরণ তরি তরি ভাবে আসা, এই যে লাইনটা বললাম, এখানে চরণ তরি হচ্ছে নৌকা। এই তরি, প্রথম তরির অর্থ হচ্ছে নৌকা, আর দ্বিতীয় তরি হচ্ছে পার হওয়া। তো এখানে বাক্যের মধ্যে তরি শব্দটি দুইবার ব্যবহৃত হয়েছে এবং তা ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করছে, তাই এটা হচ্ছে মধ্যযমক অলঙ্কার। নেক্সট হচ্ছে অন্তযমক অলঙ্কার। অন্তযমক অলঙ্কারটা কি না, বাক্যের শেষে একটি শব্দ দুইবার ব্যবহৃত হবে, কিন্তু তা ভিন্ন ভিন্ন অর্থে প্রকাশিত হবে, এটাই হচ্ছে অন্তযমক অলঙ্কার। যেমন ওরে ও দারুণ বিধি, তোর এ দারুণ বিধি, এই যে লাইন দুটো বললাম, দুটোর শেষে কিন্তু বিধি আছে, কিন্তু এই বিধি শব্দ দুটি আলাদা অর্থ প্রকাশিত হচ্ছে। যেমন ওরে ও দারুণ বিধি, এখানে প্রথম লাইনে বিধি মানে বিধাতা, আর তোর এ দারুণ বিধি, এই বিধি মানে হচ্ছে নিয়ম বা বিধান। তো এই যে শব্দটা লাইনের শেষে বা দুটি লাইনের শেষে বসলো, কিন্তু আলাদা আলাদা অর্থ প্রকাশ করলো, সেটাই হচ্ছে অন্তযমক অলঙ্কার। সুতরাং আমাদের কাছে এটা খুব ক্লিয়ার যে যমক অলঙ্কারের যে তিনটি ভাগ আমি বললাম, আদ্য, মধ্য আর অন্ত, এটা হচ্ছে স্থান অনুযায়ী যমক অলঙ্কারটা হচ্ছে। এবার আসছি সর্বযমক অলঙ্কার। এই অলঙ্কারে একটি বাক্যের প্রতিটি শব্দ পরের লাইনে দুইবার ব্যবহৃত হয়, দ্বিতীয়বার ব্যবহৃত হয়, কিন্তু দুটি লাইনের অর্থ কিন্তু আলাদা বোঝায়, আলাদা আলাদা অর্থ থাকে। যেমন কান্তার আমোদপূর্ণ কান্ত সহকারে, আবার পরের লাইন হতে পারে কান্তার আমোদপূর্ণ কান্ত সহকারে। এই যে দুটো লাইন আমি বললাম, দুটো লাইনই কিন্তু সেম আছে, কিন্তু এই দুটি লাইনের অর্থ কিন্তু আলাদা। প্রথম লাইনের অর্থ হচ্ছে বনভূমি বসন্ত সমাগমে সৌরভময় হয়ে উঠেছে, আর পরের লাইনের অর্থ হচ্ছে প্রেমিকা প্রেমিকের সঙ্গে আনন্দপূর্ণ হয়ে উঠেছে। তো এই যে একটি লাইনের প্রত্যেকটি শব্দ দ্বিতীয় লাইনে ব্যবহৃত হলো, কিন্তু আলাদা আলাদা অর্থ প্রকাশ করলো, এটাই হচ্ছে সর্বযমক অলঙ্কার। আচ্ছা, নেক্সট হচ্ছে শ্লেষ অলঙ্কার। শ্লেষ অলঙ্কার কি না, একটা বাক্যের কোনো একটি শব্দের একাধিক অর্থ প্রকাশিত হবে। শ্লেষ অলঙ্কার হচ্ছে দুই প্রকার, অভঙ্গ শ্লেষ, সভঙ্গ শ্লেষ। অভঙ্গ শ্লেষ হচ্ছে যেখানে শব্দকে না ভেঙে আমরা তার একাধিক অর্থ পাবো, সেটাই হচ্ছে অভঙ্গ শ্লেষ। যেমন পূজা শেষে কুমারী বলল, ঠাকুর আমাকে একটি মনের মতো বর দাও। এই যে বর, এই শব্দটার অর্থ কিন্তু দুই রকম হয়, একটা হচ্ছে আশীর্বাদ হতে পারে, আর একটা হচ্ছে স্বামী। এটাই হচ্ছে অভঙ্গ শ্লেষ, মানে আমরা শব্দটাকে ভাঙলাম না, অথচ তার দুটো অর্থ পেলাম। আচ্ছা, নেক্সট হচ্ছে বক্রোক্তি অলঙ্কার। বক্রোক্তি মানে হচ্ছে বাঁকা কথা, অর্থাৎ কোনো কথা সোজাভাবে না বলে যদি প্রশ্ন বা স্বর বা বিকৃতির মাধ্যমে বাঁকাভাবে বলা হয়, সেটাই হচ্ছে বক্রোক্তি অলঙ্কার। এই বক্রোক্তি অলঙ্কার দুই প্রকার, শ্লেষ বক্রোক্তি আর কাকু বক্রোক্তি। শ্লেষ বক্রোক্তি হলো বক্তা এক কথা বলবেন, কিন্তু শ্রোতা তার অন্য অর্থ গ্রহণ করবে, এটা হচ্ছে শ্লেষ বক্রোক্তি। যেমন শিক্ষকের প্রশ্ন, পড়েছ তো? ছাত্র বলছে, পড়বো কেন, পা টিপে টিপে চলি। অর্থাৎ এখানে শিক্ষক জিজ্ঞাসা করেছেন সে পড়াশোনা করছে কিনা, অথচ ছাত্র তা উল্টো বুঝেছে, সে বুঝেছে পড়ে যাওয়াকে, তাই সে বলছে পড়বো কেন, পা টিপে টিপে চলি। বা আরেকটি উদাহরণ যদি বলি, এখানে লিখেছি আমি, মহাশয় কি পানাসক্ত? আগে হ্যাঁ, তবে জর্দা দেবেন। তো এখানে মহাশয়কে মানে যিনি বলছেন, তিনি জিজ্ঞাসা করেছেন তিনি কি পানাসক্ত কিনা, অর্থাৎ সুরা পান করছেন কিনা, কিন্তু যিনি শ্রোতা তিনি তার অন্য অর্থ গ্রহণ করে উত্তরটাই অন্যরকমভাবে দিয়েছেন।
এটাই হচ্ছে শ্লেষ বক্রোক্তি। আচ্ছা, নেক্সট হচ্ছে কাকু বক্রোক্তি। কাকু শব্দের অর্থ হচ্ছে কণ্ঠস্বরে ভঙ্গি, অর্থাৎ যখন বক্তার কণ্ঠস্বরের বিশেষ ভঙ্গির জন্য নাবাচক কথা হ্যাবাচক মনে হবে এবং হ্যাবাচক কথা নাবাচক বলে মনে হবে, তাকেই বলা হয় কাকু বক্রোক্তি। আর এটা চেনা আরেকটা উপায় হচ্ছে, আমরা যখন এটা মানে এই অলঙ্কারটা প্রশ্ন আকারে থাকবে এবং সেই প্রশ্নটা শুনলেই আমরা বুঝতে পারবো সেটার উত্তরটা কি হবে। যেরকম গ্রহদোষে দোষীজনে কে নিন্দে সুন্দরী, এখানে যে কোশ্চেনটা আমি করলাম সেটা শুনেই বোঝা যাচ্ছে যে গ্রহদোষে দোষী যে তাকে কেউ নিন্দা করে না, অর্থাৎ প্রশ্ন শুনেই আমরা উত্তরটা বুঝতে পারছি। এখানে হ্যাবাচক কথার মাধ্যমে আমরা নাবাচক অর্থটাকে বুঝতে পারছি। এটাই হচ্ছে কাকু বক্রোক্তি অলঙ্কার। আরেকটি উদাহরণ দেওয়া যেতে পারে, এখানে লেখা আছে স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে কে বাঁচিতে চায়, অর্থাৎ কেউ বাঁচতে চায় না। অর্থাৎ এখানেও হ্যাবাচক কথার মধ্যে দিয়ে নাবাচক অর্থ হয়েছে, সুতরাং এখানে কাকু বক্রোক্তি অলঙ্কার প্রয়োগ করা হয়েছে। আচ্ছা, এবারে আসছে অর্থালঙ্কারে। অর্থালঙ্কারের প্রথমেই আছে সাদৃশ্যমূলক অলঙ্কার। এই সাদৃশ্যমূলক অলঙ্কারের কিছু বৈশিষ্ট্য রয়েছে। যেরকম এই অলঙ্কারে দুটি বিষদৃশ্য বা অমিল বস্তুর মধ্যে সাদৃশ্য বা মিল দেখানো হয়। দুটি সাদৃশ্য বস্তুর মধ্যে সাদৃশ্য দেখালে এই অলঙ্কার কিন্তু হবে না। আচ্ছা, এই অলঙ্কারে প্রধান 4টি অঙ্গ থাকে: উপমেয়, উপমা, সাদৃশ্য ধর্ম আর সাদৃশ্যবাচক শব্দ। উপমেয় কাকে বলে? যাকে তুলনা করা হয় বা যার সাদৃশ্য দেখানো হয় সেটা হচ্ছে উপমেয়। উপমান হচ্ছে যার সঙ্গে তুলনা করা হয় বা যার সাদৃশ্য দেখানো হয় সেটা হচ্ছে উপমান। সাধারণ ধর্ম বা সাদৃশ্য ধর্ম হচ্ছে যে ধর্মের সাহায্যে সাদৃশ্য বা তুলনা করা হয় সেটা হচ্ছে সাধারণ ধর্ম বা সাদৃশ্য ধর্ম। আর সাদৃশ্য বা তুলনাবাচক শব্দ হচ্ছে যে বিশেষ ভঙ্গি বা বিশেষ শব্দের সাহায্যে সাদৃশ্য করা হয় বা সাদৃশ্য দেখানো হয় সেটা হচ্ছে সাদৃশ্যবাচক শব্দ। এই 4টে অঙ্গ এই সাদৃশ্যমূলক অলঙ্কারে থাকতেই হবে। আচ্ছা, এবার আসছি সাদৃশ্যমূলক অলঙ্কারের অন্তর্গত প্রথম অলঙ্কার হচ্ছে উপমা অলঙ্কারে। উপমা অলঙ্কার হচ্ছে দুটি ভিন্ন জাতীয় বস্তুর মধ্যে পার্থক্য না দেখিয়ে তাদের গুণ অবস্থাকে একটা বাক্যে দেখানো হবে, এটাই হচ্ছে উপমা অলঙ্কার। এবার উপমা অলঙ্কার 4 প্রকারের: পূর্ণোপমা, লুপ্তোপমা, মালোপমা, স্বর্ণোপমা। তো পূর্ণোপমা হচ্ছে যেখানে 4টে অঙ্গ অর্থাৎ উপমেয়, উপমা, সাদৃশ্যবাচক শব্দ, সামান্য ধর্ম এই 4টেরই উপস্থিতি লক্ষ্য করা যায়, সেটাই হচ্ছে পূর্ণোপমা অলঙ্কার। যেমন মালতী তোমার মন নদীর স্রোতের মতো চঞ্চল উদ্দাম, একটা লাইন বললাম আমি। তো এখানে উপমেয় হচ্ছে তোমার মন, উপমান হচ্ছে নদীর স্রোত, মানে নদীর স্রোতের সাথে এখানে তুলনা করা হয়েছে তোমার মনকে। আচ্ছা, সাধারণ ধর্ম কি? চঞ্চল উদ্দাম। আর সাদৃশ্যবাচক শব্দ হচ্ছে মতো। তো এটাই হচ্ছে পূর্ণোপমা অলঙ্কার। এখানে 4টি অঙ্গই বর্তমান রয়েছে। আচ্ছা, নেক্সট হচ্ছে লুপ্তোপমা অলঙ্কার। এখানে কি হয় না, উপমেয় ছাড়া অন্য অঙ্গগুলির একটি অঙ্গ বা একাধিক অঙ্গ লুপ্ত হয়ে যায়। যেমন পাখির নীরের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন, জীবন দাসের লেখা বনলতা সেন কবিতার অন্তর্গত লাইনটি। তো এখানে কিন্তু উপমার 4টে অঙ্গ আমরা পাচ্ছি না। কীরকম? উপমেয় হচ্ছে চোখ, উপমান পাখির নীড়, মানে চোখের সাথে পাখির নীড়ের তুলনা করা হয়েছে। সাধারণ ধর্ম কি? সাধারণ ধর্ম নেই, লুপ্ত। আচ্ছা, সাদৃশ্যবাচক শব্দ হচ্ছে মতো। তাহলে এখানে সাধারণ ধর্ম নেই, লুপ্ত আছে, তাই এটি লুপ্তোপমার অলঙ্কারের উদাহরণ। আচ্ছা, তারপরে আছে মালোপমা অলঙ্কার। মালোপমাটা কি না, উপমেয় একটা থাকবে কিন্তু উপমান একাধিক হবে, মানে একটা বস্তুর সাথে অনেকগুলো বস্তুর তুলনা করা হবে, সেটাই হচ্ছে মালোপমা অলঙ্কার। যেমন দুধের মতো, মধুর মতো, মদের মতো সুরে গেয়েছিলাম গান। এখানে উপমেয় হচ্ছে গানের সুর বা গান, আর উপমান কিন্তু 3টে। দুধের মতো বলছি, দুধ, মধু, মদ। তাহলে এখানে উপমেয় একটি, উপমান হচ্ছে একাধিক, মানে একাধিক বস্তুর সাথে তুলনা করা হয়েছে, তাই এটি মালোপমা অলঙ্কারের উদাহরণ। আচ্ছা, এরপরে আছে স্মরণোপমা অলঙ্কার।
স্বর্ণোপমা অলঙ্কার হচ্ছে পূর্বে দেখা কোনো বিসদৃশ্য বস্তুর সঙ্গে বর্তমানে দেখা কোনো বস্তু যদি তুলনা করা হয়, অর্থাৎ একটি বস্তুকে দেখে যদি আগে দেখা কোনো বস্তুর স্মৃতি জেগে ওঠে, তাহলে সেটাই হচ্ছে স্বর্ণোপমা অলঙ্কার। যেমন কালো জল ঢালিতে সই কালা পড়ে মনে, নিরবধি দেখি কালা শয়নে স্বপনে। তো এখানে কালো জল দেখে রাধিকার মনে কালা অর্থাৎ কৃষ্ণের রূপের প্রসঙ্গ, রূপের কথা মনে এসেছে, স্মৃতি জাগছে, কৃষ্ণের রূপের তুলনা করা হয়েছে এখানে। সুতরাং এটাই হচ্ছে স্বর্ণোপমা অলঙ্কার। আচ্ছা, এবার আসছি রূপক অলঙ্কার। উপমেয়কে অস্বীকার না করে উপমেয়ের উপর উপমানের অভেদ আরোপিত হবে, এটাকে বলা হয় রূপক অলঙ্কার। আচ্ছা, রূপক অলঙ্কার 5 প্রকারের: সাঙ্গ, নিরঙ্গ, মালা, পরম্পরিত আর অধিকারুরও। সাঙ্গরূপক কি না, অঙ্গ সমেত উপমেয়র উপর যখন অঙ্গ সমেত উপমানের অভেদ আরোপিত হয় তখন হয় সাঙ্গরূপক। যেমন গৌর নাগর, রসের সাগর, ভাবের তরঙ্গ তাই। এখানে মূল উপমেয় হচ্ছে গৌর নাগর, মূল উপমান কি না রসের সাগর, মানে গৌর নাগরের সঙ্গে রসের সাগরের তুলনা করা হয়েছে, কিন্তু এই দুটির অভেদ কল্পিত হয়েছে, এটা রূপক অলঙ্কার। আবার মূল উপমেয়, আবার একটা উপমেয় আসছে এখান থেকেই, যে গৌরনাগরের অঙ্গ যেটা সেটা হচ্ছে ভাব, আর মূল উপমান আসছে রসের সাগর, রসের সাগরের অঙ্গ হচ্ছে তরঙ্গ। এই দুটি অভেদ কল্পিত, মানে এই দুটিতেও অভেদ কল্পিত হয়েছে। সুতরাং এটি হচ্ছে সাঙ্গরূপক অলঙ্কার, মানে মূল অঙ্গ সমেত উপমেয়র সঙ্গে অঙ্গ সমেত উপমানের অভেদ আরোপিত হয়েছে। আচ্ছা, নেক্সট হচ্ছে নিরঙ্গরূপক। নিরঙ্গরূপকে একটিমাত্র উপমেয়র সাথে একটিমাত্র উপমানের অভেদ আরোপিত হয়। যেমন শিশু ফুলগুলি তোমারে ঘেরিয়া ফোটে, এখানে উপমেয় হচ্ছে শিশু, উপমান হচ্ছে ফুল। এই ফুলের গুণ হচ্ছে ফুটে ওঠা, উপমানের এই ফুটে ওঠা গুণটি উপমেয় শিশুর উপর আরোপিত হয়েছে এবং উপমেয় এবং উপমানে অভেদ কল্পিত হয়েছে, এটাই হচ্ছে রূপক অলঙ্কার। এবং এখানে একটিমাত্র উপমেয়ের সাথে একটিমাত্র উপমানে অভেদ কল্পিত হচ্ছে, তাই এটি হচ্ছে নিরঙ্গ রূপক অলঙ্কার। নেক্সট হচ্ছে মালা রূপক অলঙ্কার। এখানে একটি উপমেয়ের উপর একাধিক উপমানের অভেদ আরোপিত হয়। যেমন সুন্দর হৃদি রঞ্জন তুমি নন্দন ফুলহার, তুমি অনন্ত নববসন্ত অন্তরে আমার। এখানে উপমেয় একটি হচ্ছে তুমি, কিন্তু উপমান কিন্তু 3টি: হৃদিরঞ্জন, ফুলহার, অনন্ত নববসন্ত। তো এই একটি মাত্র উপমেয়ের অর্থাৎ তুমির সঙ্গে উল্লেখিত 3টি উপমানের অভেদ কল্পিত হয়েছে, তাই এটি মালা রূপক হয়েছে। তারপরে আছে পরম্পরিত অলঙ্কার। পরম্পরিত হচ্ছে একটি উপমেয় উপমানের অভেদ যদি অপর উপমেয় উপমানের অভেদের কারণ হয়, সেটাই হচ্ছে পরম্পরিত রূপক অলঙ্কার। যেমন কৈশোরের কিশলয় পর্ণে পরিণত হয় যৌবনের শ্যামল গৌরবে। এখানে লক্ষ্য করে দেখা যাবে 2টি রূপক হয়েছে, একটা হচ্ছে কৈশোরের কিশলয়, উপমেয় হচ্ছে কৈশোর, উপমান হচ্ছে কিশলয়, আর যৌবনের পর্ণ, উপমেয় হচ্ছে যৌবন, উপমান হচ্ছে পর্ণ। তো যে কি কৈশোরের সঙ্গে কিশলয়ের অভেদ কল্পনা করা হয়েছে তার জন্যই যৌবনের সঙ্গে পর্ণের অভেদ কল্পিত হয়েছে। সুতরাং এটি হচ্ছে পরম্পরিত রূপকের উদাহরণ। তারপরেই আছে অধিকারুরও অলঙ্কার। কোনো উপমান যদি অসম্ভব ধর্ম বিশিষ্ট হয়, মানে যেটা সম্ভবই না, এবং সেই উপমান যদি উপমেয়ের উপর আরোপিত হয়, সেটাই হচ্ছে অধিকারুরও অলঙ্কার। যেমন নাহিকাল দেশ তুমি অনিমেষ মূরতি, তুমি অচপল দামিনী। এখানে উপমেয় হচ্ছে তুমি আর উপমান হচ্ছে দামিনী। দামিনীর অস্বাভাবিক ধর্ম বা অসম্ভব কি? অচপলতা। অতএব এটি হচ্ছে অধিকারুরও বৈশিষ্ট্যরূপক অলঙ্কার। আচ্ছা, এবার আসছে উৎপ্রেক্ষা অলঙ্কার। উৎপ্রেক্ষাটা কি? উপমেয়র থেকে যেখানে উপমানকে উৎকৃষ্ট বলে মনে হবে সেটাই হচ্ছে উৎপ্রেক্ষা অলঙ্কার। এই উৎপ্রেক্ষা অলঙ্কার 2 প্রকার: বাচ্যোৎপ্রেক্ষা আর এটা হচ্ছে প্রতীয়মানোৎপ্রেক্ষা।
বাচ্যোৎপ্রেক্ষা এই অলঙ্কার চেনার সহজ উপায় হচ্ছে যেখানে যেন, বোধ হয়, মনে হয়, গণি, প্রায়, বুঝি ইত্যাদি বাচকতাবোধক শব্দের দ্বারা উপমানকে উপমেয় অপেক্ষা উৎকৃষ্ট বলে মনে হবে, সেটাই হচ্ছে বাচ্যোৎপ্রেক্ষা অলঙ্কার। যেমন পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, এখানে উপমেয় কি না চাঁদ, পূর্ণিমার চাঁদ, উপমান হচ্ছে রুটি। তো চাঁদ গোলাকার এবং ঝলমলে, রুটিও গোলাকার ঝলসানো, তাই চাঁদে ও রুটিতে প্রবল সাদৃশ্য কবির মনে সংশয় জেগেছে। যেন শব্দের ব্যবহারে এই সংশয় বোঝা যাচ্ছে এবং উপমান রুটি যেন প্রাধান্য পাচ্ছে, এটাই হচ্ছে উৎপ্রেক্ষা অলঙ্কার। নেক্সট হচ্ছে প্রতীয়মানোৎপ্রেক্ষা। প্রতীয়মানোৎপ্রেক্ষা কি, কোনো বাচকতাবোধক শব্দ থাকবে না কিন্তু সংশয় অনুভূত হবে এবং উপমেয় অপেক্ষা উপমানকে উৎকৃষ্ট বলে মনে হবে, সেটা হচ্ছে প্রতীয়মান উৎপ্রেক্ষা। যেমন ব্রজ লুকায়ে রাঙা মেঘ হাসে পশ্চিমে আনমোনা, রাঙা সন্ধ্যার বারান্দা ধরি রঙিন বারাঙ্গনা। এখানে উপমেয় হচ্ছে রাঙা মেঘ আর উপমান হচ্ছে বারাঙ্গনা। এখানে কোনো সংশয়সূচক বা বাচকতাবোধক শব্দ নেই। কবি রাঙা মেঘকে দেখে রঙিন বারাঙ্গনা বলে সংশয় করছেন, এখানে সংশয়সূচকও কোনো শব্দ নেই, অর্থাৎ এটি হচ্ছে প্রতীয়মান উৎপ্রেক্ষা। নেক্সট হচ্ছে এখানে সন্দেহ হবে, আমি ভুল করে সংশয় লিখেছি, সন্দেহ অলঙ্কার, যেখানে উপমেয় উপমান দুটিতেই সমান সংশয় দেখা দেবে, সেটা হচ্ছে সন্দেহ অলঙ্কার। সন্দেহ অলঙ্কার কিছু সংশয়সূচক শব্দের মাধ্যমে চেনা যায়, সেটা হচ্ছে কি, কিংবা, অথবা, নাকি ইত্যাদির মাধ্যমে। যেমন দুই ধারে একই প্রাসাদের সারি, অথবা তরুর মূল, অথবা এই শুধু আকাশ জুড়িয়ে আমারই মনের ভুল। এখানে উপমেয় হচ্ছে প্রাসাদের সারি, উপমান হচ্ছে তরুর মূল, মনের ভুল। সংশয়সূচক শব্দ হচ্ছে কি, অথবা, এই দুটি। তো উপমান আর উপমেয় এই দুটিতে সমান সংশয় দেখা দিয়েছে, সুতরাং কাব্যাংশটি একটি সন্দেহ অলঙ্কার। এবার আসছি ভ্রান্তিমান অলঙ্কার নিয়ে। ভ্রান্তিমান অলঙ্কারটা কি না, উপমেয়কে উপমান বলে ভুল করা হবে, কারণ এই অলঙ্কারে উপমেয় আর উপমানের মধ্যে প্রবল মিল থাকে বা সাদৃশ্য লক্ষ্য করা যায়। যেমন সুবিশাল আখি মানস ভাবিয়া ছুটিছে মরাল কুল, এখানে উপমেয় হচ্ছে আখি, উপমান হচ্ছে মানস। আখিকে মানস সর্বরে ভুল করে মরাল কুল সে আখির দিকেই ধাবিত হচ্ছে, সুতরাং এটি হচ্ছে ভ্রান্তিমান অলঙ্কার। নেক্সট হচ্ছে নিশ্চয় অলঙ্কার। নিশ্চয় অলঙ্কার কি না, উপমানকে অস্বীকার করে উপমেয়কে স্বীকার করা হবে। যেমন কাঁপিছে এ পুরী রক্ষবীর পদভরে নহে ভূকম্পনে, এই যে লাইনটা এই লাইন দুটির মধ্যে উপমেয় হচ্ছে রক্ষবীর পদভর, উপমান হচ্ছে ভূকম্পন। নিষেধ সূচক শব্দ আছে, সেটা হচ্ছে নহে। কবির বক্তব্য হচ্ছে এই পুরী কাঁপছে, কোনো ভূকম্পনে নয়, ভূমিকম্পে নয়, এটা হচ্ছে রক্ষবীরদের পদভরেই। সুতরাং এখানে উপমানকে অস্বীকার করে উপমেয়কে প্রতিষ্ঠা করা হচ্ছে, এটাই হলো নিশ্চয় অলঙ্কার। আর এই অলঙ্কার চেনার আরও একটু সহজ উপায় হচ্ছে না, নহে, নাই, নয় প্রভৃতি অব্যয় শব্দের যোগে। আচ্ছা, নেক্সট হচ্ছে অপরিণতি অলঙ্কার। অপরিণতি অলঙ্কার হচ্ছে উপমেয়কে অস্বীকার করে উপমানকে স্বীকার করা হবে, মানে নিশ্চয় অলঙ্কার যেটা, সেটার পুরো উল্টো হচ্ছে অপরিণতি অলঙ্কার। এই অস্বীকার করাটা বোঝা যায় দুই রকম শব্দযোগে, একটা হচ্ছে না, নাই, নয়, একটা হচ্ছে ছল, ছলনা, ছদ্ম, ব্যাস প্রভৃতি শব্দযোগে। যেমন চোখে চোখে কথা নয় গো বন্ধু আগুনে আগুনে কথা, এখানে উপমেয় হচ্ছে চোখে চোখে কথা, উপমান হচ্ছে আগুনে আগুনে কথা। অস্বীকার সূচক শব্দ রয়েছে নয় বা নয় গো, এখানে উপমেয় চোখের গুরুত্বকে নয় শব্দযোগে অস্বীকার করা হয়েছে এবং উপমান আগুনের গুরুত্বকে স্বীকার করা হয়েছে। এই যে উপমেয়কে অস্বীকার করে উপমানকে পূর্ণভাবে স্বীকার করা হলো, এটাই হচ্ছে অপরিণতি অলঙ্কার। আচ্ছা, ব্যতিরেক অলঙ্কার। উপমেয়কে উপমান অপেক্ষা উৎকৃষ্ট বা নিকৃষ্ট রূপে দেখানো হয়। এই ব্যতিরেক অলঙ্কার দুই প্রকারের, উৎকর্ষাত্মক ব্যতিরেক অলঙ্কার আর অপকর্ষাত্মক ব্যতিরেক অলঙ্কার।
উৎকর্ষাত্মক হচ্ছে যেখানে উপমেয়কে উপমান অপেক্ষা উৎকৃষ্ট রূপে দেখানো হয়, আর অপকর্ষাত্মক হচ্ছে যেখানে উপমেয়কে উপমান অপেক্ষা নিকৃষ্ট রূপে দেখানো হয়। তো উৎকর্ষাত্মক অলঙ্কারের একটা দৃষ্টান্ত হলো, বঙ্গের কোকিল কণ্ঠে আছে মধু জানি, তা হতে অধিক মধু মধুবাক বঙ্কিমের বাণী। এখানে উপমেয় হচ্ছে বঙ্কিমের বাণী, উপমান হচ্ছে কোকিল। তো বঙ্কিমের বাণী কোকিলের কণ্ঠের থেকে, কোকিল কণ্ঠ থেকেও মধুর অর্থাৎ উৎকৃষ্ট, তাই এটা হচ্ছে উৎকর্ষাত্মক ব্যতিরেক অলঙ্কার। আর অপকর্ষাত্মক ব্যতিরেক অলঙ্কারের দৃষ্টান্তে বলা যেতে পারে, পাপীকেও তুমি মানিয়েছ হার। এই লাইনের মধ্যে তুমি হচ্ছে উপমেয় আর উপমান হচ্ছে পাপী। তো পাপী তো নানা কারণে দুষ্ট হয়, খারাপ হয়, তুমি তাকেও হার মানিয়েছ, অর্থাৎ এখানে পাপীর থেকেও অনেক বেশি পাপ কাজ করেছে তুমি, এই শব্দটি, অর্থাৎ একে এই তুমি শব্দটিকে নিকৃষ্ট রূপে দেখানো হয়েছে। তাই এটি হচ্ছে অপকর্ষাত্মক ব্যতিরেক অলঙ্কারের নিদর্শন। এই উৎকৃষ্ট বা নিকৃষ্ট বোঝাতে কতগুলো শব্দ ব্যবহৃত হয়, যেমন যিনি, যিনিয়া, জিতি, নিন্দি, তে, থেকে, হইতে ইত্যাদি। আচ্ছা, তারপরে হচ্ছে সমাসোক্তি অলঙ্কার। এই সমাসোক্তি অলঙ্কার হলো কোনো প্রস্তুত বস্তুর ওপর বা প্রস্তুতের ওপর অপ্রস্তুত বা অচেতন সত্তার ওপর সচেতন সত্তা আরোপ করা, সেটাই হচ্ছে সমাসোক্তি অলঙ্কার। যেমন, হে দারিদ্র তুমি মোরে করেছ মহান। এখানে এই যে দারিদ্র শব্দটি আমি বললাম, হে দারিদ্র তুমি মোরে করেছ মহান, বাস্তবিকভাবে এই দারিদ্র কোনো সচেতন সত্তা নয়, কিন্তু কবির কল্পনা বা কবির দৃষ্টিতে এই দারিদ্রটির মধ্যে একটা সচেতন সত্তা কাজ করেছে। কারণ কাব্যাংশটি পাঠ করলে আমরা বুঝতে পারছি না, দারিদ্র নামক অবস্থাটি কবিকে মহান করেছে। তাই দারিদ্র মানুষের গুণ লাভ করেছে, একটা সচেতন সত্তা হয়ে উঠেছে। তাই এটি হচ্ছে সমাসোক্তি অলঙ্কারের উদাহরণ। আচ্ছা, নেক্সট হচ্ছে অতিশয়োক্তি অলঙ্কার। উপমান উপমেয়কে সম্পূর্ণ গ্রাস করে এবং উপমানই উপমেয় বলে প্রতিপন্ন হয়, এটাই হচ্ছে অতিশয়োক্তি অলঙ্কার। অতিশয়োক্তি অলঙ্কার 5 প্রকারের: ভেদ অভেদ, অভেদে ভেদ, সম্বন্ধে অসম্বন্ধ, অসম্বন্ধে সম্বন্ধ, কার্য কারণের পূর্বাপর্য বিপর্যয়। ভেদ অভেদ হচ্ছে দুটি সম্পূর্ণ পৃথক বস্তু, উপমেয় এবং উপমানের অভেদ কল্পিত হবে এবং উপমেয়কে সম্পূর্ণভাবে গ্রাস করে উপমান প্রতিষ্ঠা পাবে, এটা হচ্ছে ভেদ, মানে ভেদে অভেদ। যেমন, ধনুর্ধর ঘনশ্যাম ব্যাধেরে আমার করিয়াছি পরিশ্রান্ত, আশাহত প্রায় ফিরাতিছি পথে পথে বনে বনে তারে। এখানে উপমান হচ্ছে ব্যাধ, উপমেয় হচ্ছে অনুক্ত, মানে উক্ত করা হয়নি, তবে এটা যে অর্জুন সেটা আমরা বুঝতে পারছি। তো উপমান ব্যাধ, উপমেয় অর্জুনকে গ্রাস করেছে এবং উপমানই প্রকট হয়ে উঠেছে। আবার ব্যাধ ও অর্জুন দুই পৃথক ব্যক্তি, কিন্তু কবির কল্পনায় এরা দুই পৃথক ব্যক্তির ভেদ লুপ্ত হয়ে এরা ভেদে অভেদ প্রতিষ্ঠিত হয়েছে। ফলে এটি একটি ভেদে অভেদের অতিশয়োক্তির উদাহরণ হয়েছে। অভেদে ভেদ হচ্ছে একই বস্তুকে কল্পনার দ্বারা ভিন্ন ভিন্ন বস্তু বলে চিহ্নিত করা হয়, অর্থাৎ যেখানে অভেদ বস্তুর মধ্যেও ভেদ দেখানো হয়। যেমন, শুধু কি মুখের বাক্য শুনেছ দেবতা, শোনোনি কি জননীর অন্তরের কথা। এখানে মুখের বাক্য আর অন্তরের কথা দুটি অভেদ বস্তু, কিন্তু কবির কল্পনায় মুখের বাক্য ও অন্তরের কথা দুটি অভেদ বা অভিন্ন বস্তু বলে তুলে ধরা হয়েছে, কিন্তু কবি কল্পনার দৌলতেই অভেদ বস্তুটিও দুটি পৃথক পৃথক বা ভেদ বস্তু বলে উল্লেখিত হয়েছে। এবং উপমান মুখের বাক্য বা অন্তরের কথা জননীর স্নেহকে সম্পূর্ণ গ্রাস করেছে, তাই এটি অভেদে ভেদ অতিশয়োক্তি অলঙ্কারের উদাহরণ। এরপরে আছে সম্বন্ধে অসম্বন্ধ অতিশয়োক্তি অলঙ্কার।
এখানে কি হয় না, চির সম্বন্ধযুক্ত দুটি বস্তুকে কবি কল্পনার সাহায্যে অসম্বন্ধ করে তোলা হয়। যেমন সিন্ধু নিকটে যদি কণ্ঠ শুকায়ব, কদূর করব পিয়াসা। আমরা জানি সিন্ধু মানে জল মানুষের তৃষ্ণা নিবৃত্তি করে। জলের শ্রেষ্ঠ আধারই হলো সিন্ধু বা সমুদ্র। কিন্তু কবির কল্পনায় প্রকাশ হচ্ছে যে সিন্ধুর নিকটে থাকলেও তৃষ্ণা নিবৃত্ত হচ্ছে না। তাই এই যে চির সম্বন্ধ, যেটা এই যে চিরকালীন সম্বন্ধকে অস্বীকার করে বা অসম্বন্ধ বলে প্রকাশ করা হচ্ছে, এটি হলো সম্বন্ধে অসম্বন্ধ অতিশক্তি অলঙ্কার। তারপরে আছে অসম্বন্ধে সম্বন্ধ, যেখানে যার সঙ্গে স্বাভাবিক কোনো সম্বন্ধ নেই তার সঙ্গে গভীর সম্বন্ধ কল্পিত হয়। যেমন আমি নইলে মিথ্যা হতো সন্ধ্যা তারা ওঠা, মিথ্যা হতো কাননে ফুল ফোটা। তো আমির সঙ্গে সন্ধ্যা তারা ওঠার কিন্তু কোনো সম্পর্ক নেই, অথচ কবির কল্পনায় এই দুই সম্পূর্ণ অসম্বন্ধযুক্ত বস্তুকে গভীর সম্বন্ধে আবদ্ধ করা হয়েছে। তাই এটি অসম্বন্ধে সম্বন্ধ অতিশয়োক্তি অলঙ্কার হয়েছে। আচ্ছা, কার্য কারণের পূর্বাপর্য বিপর্যয়। এখানে আগে কার্য ঘটে পরে কারণ ঘটে, বা বলা যেতে পারে কারণ ও কার্যের ওলট পালট হয়। যেমন মেঘ না চাহিতে জল। আমরা সাধারণত জানি কি মেঘ হলেই তবে বৃষ্টি পড়ে বা জল পড়ে, কিন্তু কবির কল্পনা এখানে কি বলছে, মেঘ না চাহিতেই জল, জল আগে আসছে, জল থেকে মেঘ। তো এই যে কারণ আর কার্যের বিপর্যয় ঘটলো বা ওলট পালট হলো, এটাই হচ্ছে কার্যকারণের পূর্বাপর্য বিপর্যয়। তারপরে আছে প্রতিবস্তুপমা। প্রতিবস্তুপমা কি, উপমেয় আর উপমান পাশাপাশি দুটি পৃথক বাক্যে থাকে, তাদের সাধারণ ধর্ম তাৎপর্য বিচারে এক হয়, কিন্তু তা ভিন্ন ভিন্ন ভাষায় প্রকাশিত হয় এবং কোথাও কোনো সাদৃশ্যবাচক শব্দ থাকে না। যেমন একটি মেয়ে চলে গেছে জগতের হতে নৈরাশে, একটি মুকুর শুকিয়ে গেছে সমাজ চাপের নিঃশ্বাসে। তো এখানে উপমেয় হচ্ছে একটি মেয়ে, যেটা প্রথম বাক্যে বসেছে, আর উপমান হচ্ছে একটি মুকুল, যেটা পরবর্তী বাক্যে বসেছে। এবং সাধারণ ধর্ম হলো চলে গেছে, এটা প্রথম বাক্যে, আর দ্বিতীয় বাক্যে যদি বলি তাহলে শুকিয়ে গেছে। দুটি সাধারণ ধর্ম পাচ্ছি। তো বাইরের দৃষ্টিতে এদের পৃথক বলে মনে হচ্ছে, কিন্তু তাৎপর্যের বিচারে এই দুটি শব্দ এক ও অভিন্ন। আবার এখানে সাদৃশ্যবাচক কোনো শব্দের উল্লেখও নেই, সুতরাং এটি প্রতিবস্তুপমা অলঙ্কারের উদাহরণ। দৃষ্টান্ত অলঙ্কার। উপমেয় উপমান এখানে পৃথক বাক্যে থাকবে, যাদের গুণ ক্রিয়াদি ধর্ম একদম আলাদা হবে, কিন্তু উভয়ের মধ্যে একটা সাদৃশ্য দেখা যাবে, সেটাই হচ্ছে দৃষ্টান্ত অলঙ্কার। যেমন ফুলে ফুলে পূর্ণ হয়ে ভেঙে পড়ে ডাল, এ দেহে যৌবন প্রিয় রাখি কতকাল। এখানে উপমেয় হচ্ছে যৌবন, উপমান হচ্ছে ডাল। সাধারণ ধর্ম হচ্ছে প্রথম বাক্যে রয়েছে ভেঙে পড়া, আর দ্বিতীয় বাক্যে হচ্ছে দীর্ঘকাল ধরে রাখার অসামর্থ্য। কিন্তু এই ডাল ভেঙে পড়া এবং যৌবনকে দীর্ঘকাল ধরে রাখা স্বরূপত এক কথা নয়, কিন্তু এদের মধ্যে একটা উল্লেখযোগ্যভাবে সাদৃশ্য রয়েছে, তাই এটি দৃষ্টান্ত অলঙ্কারের উদাহরণ। আচ্ছা, নিদর্শনা অলঙ্কারটা কি? এখানে একটি বাক্যে দুটি বস্তুর অসম্ভব বা সম্ভব সম্বন্ধের ব্যঞ্জনার দ্বারা উপমেয় উপমানের সম্পর্ক স্থাপিত হয়। যেমন চাপা কোথা হতে এনেছো হরিয়া, অরুণ কিরণ কোমল করিয়া। এখানে উপমেয় হচ্ছে চাপা, উপমান হচ্ছে অরুণ কিরণ। চাপার সৌন্দর্য কেমন না, চাপার সৌন্দর্য সূর্যের রশ্মির কোমলতা থেকে চুরি করা, কিন্তু সূর্যের কোমল রশ্মি চুরি করা অসম্ভব ব্যাপার। তাই এখানে উপমেয় আর উপমানের অসম্ভব বস্তু সম্পর্ক গড়ে উঠেছে, তাই এটি নিদর্শনা অলঙ্কার হয়েছে। এবার আসছি বিরোধমূলক অলঙ্কার নিয়ে। বিরোধমূলক অলঙ্কারে কি হয় না, দুটি বস্তুর মধ্যে আপাত বিরোধ দেখা দেয়। এই বিরোধমূলক অলঙ্কার 5 প্রকারের: বিরোধাভাস, বিশেষোক্তি, বিভাবনা, অসঙ্গতি আর বিষম। বিরোধাভাসটা কি না, দুটি বিষয় বা বস্তু বা উক্তির মধ্যে বিরোধের আভাস পরিলক্ষিত হয়। যেমন অসংখ্য বন্ধন মাঝে মহানন্দময় লভিব মুক্তির স্বাদ। এখানে অসংখ্য বন্ধন এবং তার মাঝে মুক্তিলাভ, কথা দুটি সাধারণভাবেই পরস্পর বিরোধী, কেননা বন্ধন মুক্তির বিরোধী,
কিন্তু কবির কল্পনা এখানে বন্ধনের মধ্যে দিয়ে মুক্তির স্বাদ গ্রহণ করা হয়েছে বা নেওয়া হয়েছে, তাই এটি হলো বিরোধাভাস অলঙ্কারের দৃষ্টান্ত। এবার আসছি বিশেষোক্তি অলঙ্কারে। বিশেষোক্তি অলঙ্কারটা কি না, এখানে কারণ থাকবে কিন্তু কার্য ঘটবে না। যেমন জনম অবধি হাম রূপ নিহারলু নয়না তিরূপে তো ভেলো। আমরা জানি রূপ দেখলে তৃপ্তি হয়, চোখের তৃপ্তি হয়, কিন্তু বৈষ্ণব পদাবলীর রাধা এখানে যখন বলছেন যে তিনি জন্ম থেকেই কৃষ্ণের রূপ দেখছেন অথচ তার চোখ তৃপ্ত হচ্ছে না, এটা স্পষ্টই বোঝা যাচ্ছে যে এখানে রূপ দর্শন থাকা সত্ত্বেও কার্য অর্থাৎ নয়নের তৃপ্তি ঘটছে না, তাই এটি বিশেষোক্তি অলঙ্কার হয়েছে। এরপরে আসছি বিভাবনা অলঙ্কার। বিভাবনা অলঙ্কার বিশেষোক্তি অলঙ্কারে একেবারে উল্টো, এখানে কারণ থাকে না অথচ কার্য ঘটে থাকে। যেমন শাশুড়ি ননদি নাই নাই তোর সতা কার সনে দ্বন্দ্ব করি চক্ষু কইলি রাতা। এই অংশটি কবি কঙ্কন মুকুন্দরামের চণ্ডীমঙ্গল থেকে গৃহীত হয়েছে। এখানে স্ত্রী ফুল্লরাকে স্বামী কালকেতু বলছে, এই উক্তিটি করেছে। তো সাধারণত শাশুড়ি ননদ সতীন থাকলেই বধূরা নির্যাতিত হয়, কিন্তু ফুল্লরার দাম্পত্য জীবনে এই তিনের কেউই ছিল না, অথচ তার চোখ রাঙা হয়ে উঠেছে। তো এখানে কারণ ছাড়াই কার্য ঘটেছে, তাই এটি বিভাবনা অলঙ্কারের উদাহরণ। এবার হলো অসঙ্গতি অলঙ্কার। অসঙ্গতিতে কি হয় না, এক স্থানে এক জায়গায় কারণ থাকে, অন্য জায়গায় কার্য ঘটে। যেমন আঙিনার মাঝে বধুয়া ভিজেছে দেখিয়া পরাণ ফাটে। এখানে কারণ আঙিনার বধুয়া অর্থাৎ কৃষ্ণের ভেজা, কার্য হচ্ছে ঘরের ভিতরে অবস্থিত রয়েছে, রাধিকার পরাণ ফেটে যাচ্ছে। তো এই যে এক স্থানে কারণ আর অন্য স্থানে কার্য, এটাই হচ্ছে অসঙ্গতি অলঙ্কার। এরপর হচ্ছে বিষম অলঙ্কার। বিষম কি না, কার্য ও কারণের মধ্যে বৈষম্য দেখা দেবে, কারণ যা চায় সেই রূপ কার্য ঘটবে না। যেমন মাটিতে যাদের ঠেকে না চরণ মাটির মালিক তারাই হন। এখানে কারণ হচ্ছে মাটিতে চরণ না ঠেকা, কার্য মাটির মালিক হওয়া, অর্থাৎ এখানে কারণ ও কার্যে অসঙ্গতি আছে, কেননা এখানে দুটি অসম্ভব ঘটনার মিলন ঘটেছে। মাটিতে যে পা রাখেনি সেই হয়েছে মাটির মালিক, তো এই অসম্ভব দুই ঘটনার মিলনের জন্যই এটি বিষম অলঙ্কার হয়েছে। এবার আসছি গূঢ়ার্থ প্রতীতিমূলক অলঙ্কারে। গূঢ়ার্থ প্রতীতিমূলক অলঙ্কার চার প্রকারের: ব্যাজস্তুতি, অপ্রস্তুত প্রশংসা, অর্থান্তন্যাস, স্বভাবোক্তি। ব্যাজস্তুতি কি না, প্রশংসার ছলে নিন্দা করা হয় বা নিন্দার ছলে প্রশংসা করা হয়। যেমন কি সুন্দর মালা আজি পরিয়াছ গলে হে প্রচেত। এখানে রামচন্দ্র সমুদ্রের বুকে সেতু বন্ধন করেছিলেন, রাবণ সেই প্রসঙ্গেই উল্লেখ করেছেন যে সমুদ্রের প্রতি বলেছে তুমি কি সুন্দর মালা গলায় পড়েছ। এখানে প্রশংসার ছলে নিন্দা করা হচ্ছে, তাই এটি ব্যাজস্তুতি অলঙ্কারের দৃষ্টান্ত। তারপরে আছে অপ্রস্তুত প্রশংসা। অপ্রস্তুত প্রশংসা হচ্ছে একটি সাধারণ বক্তব্যের মধ্যে দিয়ে কবি মূল বক্তব্যকে প্রতিষ্ঠা করবেন। যেমন হলো মেঘ ক্ষণিকের চিরদিবসের সূচক। তাহলে এখানে কবি সাধারণভাবে দেখে মনে হচ্ছে এখানে কবি বলছেন কি না, ক্ষণিকের মেঘ কেটে যাওয়া এবং চিরদিবসের সূর্য ওঠা, কিন্তু এর মধ্যে দিয়ে কবি যেটা প্রকাশ করতে চাইলেন সেটা হচ্ছে ক্ষণিকের মোহ কেটে যাওয়া এবং শাশ্বত প্রেম জেগে ওঠা। তো এই যে একটা বক্তব্যের মধ্যে দিয়ে কবি অন্য একটা বক্তব্যকে প্রতিস্থাপন করলেন, সেটা হচ্ছে অপ্রস্তুত প্রশংসা অলঙ্কার। এরপরে হচ্ছে অর্থান্তন্যাস। অর্থান্তন্যাসটা কি না, এখানে সামান্য বক্তব্য বিশেষ বক্তব্যকে বা বিশেষ বক্তব্য সামান্য বক্তব্যকে সমর্থন করবে। যেমন কেন পান্থ ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথ উত্তম বিহনে কার পুরে মনোরথ। এখানে বিশেষ বিষয় কি না, দীর্ঘ পথ দেখে পান্থের ক্ষান্ত না হওয়া, এটি সমর্থিত হয়েছে উত্তম ছাড়া কারো মনোরথ পূর্ণ হয় না এই সামান্য বা সাধারণ বিষয়ের দ্বারা, তাই এটি অর্থান্তন্যাসের উদাহরণ। এরপরেই আছে স্বভাবোক্তি অলঙ্কার। স্বভাবোক্তি অলঙ্কার হচ্ছে কোনো বস্তু বা বিষয়ের রূপ গুণের হুবহু বর্ণনা করা। যেমন নীলের কোণের শ্যামল সে দ্বীপ প্রবাল দিয়ে ঘেরা, শৈলচূড়ায় নীল বেঁধেছে সাগর বিহঙ্গেরা।
নারকেলের শাখে শাখে ঝোড়ো বাতাস কেবল ডাকে, ঘন বনের ফাঁকে ফাঁকে বইছে নদীর ধারা। তো এই যে লাইনগুলো আমি বললাম, এখানে শ্যামল দ্বীপের একটি সূক্ষ্ম বা সৌন্দর্যের বর্ণনা রয়েছে, তাই এটি হলো শোভাবর্তী অলঙ্কার। এবারে আসি শৃঙ্খলামূলক অলঙ্কারে। শৃঙ্খলামূলক অলঙ্কার 3 প্রকার: কারণমালা অলঙ্কার, একাবলি অলঙ্কার, সার অলঙ্কার। কারণমালা হলো কোনো কারণের কার্য পরবর্তী কোনো কার্যের কারণ হয়ে দাঁড়ায়। যেমন লোভে পাপ, পাপে মৃত্যু, শাস্ত্রের বচন, অতএব করস হবে লোভ সম্বরণ। অর্থাৎ লোভ করলে মানে লোভের কারণে কার্য হলো পাপ, এবং এই পাপ আবার মৃত্যুর কারণ, তাই এখানে কারণমালা অলঙ্কার হয়েছে। আচ্ছা, পরেরটা হচ্ছে একাবলি অলঙ্কার। একাবলি অলঙ্কারে কি হয় না, পরবর্তী বিশেষ্য পূর্ববর্তী বিশেষ্য পরবর্তী পদে বিশেষণ রূপে বা পরবর্তী বিশেষণ পূর্ববর্তী পদে বিশেষ রূপে বসে, সেটা হচ্ছে একাবলি অলঙ্কার। যেমন গাছে গাছে ফুল, ফুলে ফুলে অলি, সুন্দর ধরাতল। এখানে পূর্ববর্তী বিশেষ্য ফুল, পরবর্তী অলির বিশেষণ হয়েছে। ফুল আর অলির বিশেষণ হয়েছে বলার তাৎপর্য এই যে ফুল সংযোগে অলি বিশিষ্ট হয়ে উঠেছে, তাই এখানে একাবলি অলঙ্কার হয়েছে। আরেকটা হচ্ছে সার অলঙ্কার। আগে উল্লেখিত পদার্থের চেয়ে পরবর্তী পদার্থকে উৎকৃষ্ট বলে মনে হয়। যেমন রাজ্যে সার, বসুন্ধরা, বসুন্ধরায় নগরী, নগরীতে শয্যা, শয্যায় কামনাময়ী সুন্দরী তরুণী। তো এখানে সবথেকে উৎকর্ষ হয়ে উঠেছে কামনাময়ী সুন্দরী তরুণী, তাই এটি সার অলঙ্কারের দৃষ্টান্ত। এবার হচ্ছে ন্যায়মূলক অলঙ্কার। এটি 2 প্রকারের: কাব্যলিঙ্গ আর অর্থাপত্তি। কাব্যলিঙ্গ হচ্ছে কোনো বাক্যের বা পদের অর্থকে ব্যঞ্জনার দ্বারা কোনো বর্ণনীয় বিষয়ের কারণ স্বরূপে দেখানো হয়, সেটাকে বলা হয় কাব্যলিঙ্গ অলঙ্কার। যেমন গৃহহীন পলাতক তুমি সুখী মরছে, এ সংসারে যেথা যাও সেটা থাকে রমণীর অনিমেষ প্রেম। এখানে গৃহহীন পলাতক কুমার সেন রাজা বিক্রমের চেয়ে অনেক সুখী, যাকে বোঝাতে ব্যঞ্জনার প্রয়োগ করা হয়েছে, তাই এটি কাব্যলিঙ্গ অলঙ্কার হয়েছে। আর 2 নম্বর হচ্ছে অর্থাপত্তি। একটি বাক্যের কোনো অর্থ থেকে ওরই সামর্থ্যের দ্বারা অন্য কোনো অর্থ বোঝায়। যেমন তুমিও জননী যদি খড়গ উঠাইলে, মিলিরে রসনা তবে সব অন্ধকার। জননী হচ্ছে স্নেহময়ী, তার পথ কিন্তু হিংসার নয়, কিন্তু যদি এই অস্বাভাবিক হিংসা তার পক্ষে সিদ্ধ হয়, তাহলে মানুষের পক্ষে সে সহজেই সিদ্ধ হবে। এটিই হলো অর্থাপত্তি অলঙ্কার।